জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রহিম, ওনাকে যেদিন ধরে নিয়ে যায় আমরা ওই দিন থেকে শুরু করি। যদি ওই দিনের কথা 14ই মে 2009 কি হয়েছে সেদিন? সেদিন কিছুই হয়নি, আমরা কোনো কিছু বুঝতে পারিনি, বাট কিছুটা কেউ কেউ হিন্টস দিয়েছিল যে কিছু একটা হতে পারে, বাট আমরা ওইটা কখনোই ওইভাবে দেখিনি, কারণ উনি তো কোনো কিছুতে ইনভলভ না, বাট উনি কোনো ওনার ভিতরে কোনো কিছু লুকায়িত নাই। কিন্তু সেদিনই রাত্রে 1:20 আমার ফ্লোরে উঠে গেল। আমি টপ ফ্লোরে ছিলাম, ওল্ড ইউএইচএস বনানী, রোড নাম্বার 6C, হাউস নাম্বার 93/A। ওইটা আমরা ফার্স্ট আমাদের ডেভেলপার কোম্পানি থেকে আমরা ওই বিল্ডিংটা করেছিলাম। ওই বিল্ডিংটা ফার্স্ট করেছি, ওইখানে আমি একটা ফ্লোর রেখেছিলাম, অনলি 1 ফ্লোর, ওই ফ্লোরে আমি ছিলাম। তারপরে আমাকে রাত্রেবেলা পুরা আমাদের ওইদিকে ঘেরাও করে ফেলেছে, ওল্ড ইউএইচএস ওই এরিয়াটা 6 নাম্বারটা পুরোটা ঘেরাও করে ফেলেছে, প্রোটেক্ট করে ফেলেছে পুলিশ, ডিজিএফআই, ডিবি, সবাই। দেন আমার কাজের বউ আমাকে নক করলে, বেডরুম, কি ব্যাপার? আমি তখন ঘুমাইনি। আর কি ব্যাপার কি বলে, খালাম্মা লোক আসছে, দরজা খুলতে বলছে, আপনাকে ডাকছে। কে এত রাতে, কে, কোন লোক? পরে আমি যে ওই ক্যাটসাইটা দিয়ে আমি একটু দেখলাম আমার পুরা আমার বাইরের ইয়েটা, লবিটা আবার বেশ বড় ছিল, বারান্দার মতো, ওইখানে আর্মস সহ প্রচুর পরিমাণে পুলিশ এবং পুরা জায়গাটা, পুরা বিল্ডিংটা ঘেরাও করে ফেলেছে। প্রত্যেকটা ফ্লোরে লোক দিয়েছে, কেউ যেন উপরে উঠতে না পারে, আমাকে প্রোটেকশন না দেয়, আমার বাসায় ঢুকতে না পারে। তারপরে আমি বললাম, আপনারা কে? বললাম, আমরা ডিবি থেকে আসছি ম্যাডাম, স্যারের সাথে একটু জরুরি কথা ছিল, যদি একটু দরজাটা খুলেন, আমরা একটু স্যারের সাথে কথা বলবো। তখন আমি বললাম, কি কথা? বললো, কথা আছে স্যারের সাথে, একটু কথা আছে, আপনি প্লিজ একটু খুলেন। তখন আমি আয়ু এখন মনে হচ্ছে মনির, আয়ু বলে পোস্টটাকে, হ্যাঁ উনি, আর এই শফিকুল ছিল। তারপর আমি দরজা খুললাম, দেখলাম ধুমধুম করে আর্মস সহ 4-5 জন পুলিশ ঢুকলো, আর্মস সহ, আর সাথে এনএসআইয়ের একজন ডাইরেক্টর শফিকুল হক, আর ওই আয়ু ছিল মনির, আর মনিরুজ্জামান না কি জানি ছিল ওনার নাম, আমার, হ্যাঁ এরকমই কিছু একটা, সাথে আরও এফআইও, ডিজিএফআই, ডিবির লোক ছিল। আমি বসালাম ড্রয়িং রুমে, কি ব্যাপার, কি চান আপনারা? স্যার কি করেন? স্যার ঘুমাচ্ছে। আমি ইন দি মেন টাইম ওনাদেরকে একটু বসিয়ে রেখে, তখন বাজে 1:20, আমি করে দিলাম ঘড়িটাকে 3টা, ঘড়ির কাঁটাটা ঘুরায় আমি 3টা করে দিলাম। 3টা করে দিয়ে আমি বললাম, কি ব্যাপারে আলাপ করেছে? তার সাথে একটু কথা ছিল। আমি খুব ফার্স্ট একটু নার্ভাস হয়ে গেছি, আমার হাত পা কাঁপছে, আমার হাঁটু কাঁপছে, যে কি ব্যাপার কি। তারপরে আমি অনেক চিন্তা করলাম, আল্লাহকে শুধু ডাকছে, আমি নিজে আগে নামাজটা পড়ে নিলাম, পড়ে ওনাকে ডাকলাম। উনি ঘুমাচ্ছে, গভীর ঘুম উনি। আমি আস্তে আস্তে করে অনেকক্ষণ টাচ করে একটু ডেকে, এমনি করে ডেকে, হঠাৎ কি হলো, আমি সে নামাজ পড়বো না, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়বো না? বললো তাই? ও আচ্ছা। ঘড়ির দিকে তাকে 3টা বাজে, 3:10 বাজে। তখন উঠলো, উঠে উনি নামাজ পড়লো, নামাজ পড়ে কিছুক্ষণ উনি দোয়া দুরুদ পড়লো। দেন আমি আস্তে করে ওনাকে অনেকক্ষণ পরে বললাম যে, ড্রয়িং রুমে কিছু লোকজন এসছে, তোমার সাথে একটু কথা বলতে চায়। এত রাতে কি লোকজন, কেন? আমি বলি, ঠিক আমি বলতে পারবো না, তুমি একটু কাপড়টা চেঞ্জ করো। আমি ওনাকে প্যান্ট শার্ট দিলাম, পরলো, পরে উনি ড্রয়িং রুমে আসলো। কি চান? স্যার আপনার সাথে একটু কথা ছিল। বলে, এই স্যার আপনার একটু ডিবি অফিসে যেতে হবে। কেন? বলে একটু কথা ছিল। তুমি আর ওইটাকে কোনো কিছুই মনে করেনি। ঠিক আছে, ওকে, আমার ডিবি অফিসে যা। পরে ওনাকে সেই ওই অবস্থাতে ওনার ফোনগুলো নিল, ওনার পাসপোর্ট নিল, ওগুলি সব সিজ করে রাখলো ডিবি অফিসে। এখনও আমরা পাইনি ঘড়ি, ফোন, একটা মোবাইল তখন মাত্র হয়েছে, আমি ওনাকে একটা নতুন মোবাইল দিয়েছিলাম। ও আমার মেয়ে আদর করে যে একটা, আমি ছোট্ট মোবাইল যেটা সেটা দিয়েছিলাম, আমার মেয়ে আদর করে যে বলছে, আব্বু তুমি তো সকালে আসবা, বাবা তোমার সাথে কথা বলবো, তুমি এটা রেখে দাও। ওইটার ভিতরে ওনার সব ডকুমেন্টস সব কিছু ছিল, ওইটা সিজ করে রেখেছে। তারপরে সেই দিনই ওনাকে ডিবি অফিসে নিয়ে মেবি কিছু করেছে, টর্চার করেছে, করে সেখান থেকে ওনাদের কয়েকজনকে মিলে, রেজাকুল হায়দার, উনি আরো কয়েকজন মিলে চিটংয়ে। আপনার বাসা থেকে তো ওই দিনই ওনার শেষ বের হয়? জি। এরপর আপনি? না, আমি ওনাকে আর পাইনি। চিটাগাঙে নিয়ে গেল, সেখানে ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল উনি 10 ট্রাকের ইয়েতে ওনার মানে হাত ছিল, উনি লুৎফুজ্জামান বাবর, এনারা সব ইনভলভ। এনারা পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য ওনারা আর্মস নিয়ে আসছে।
10 ট্রাক মামলা জি যেটা ছিল জি আর যেখানে লুৎফুজ্জামান বাবর সাহেব নিজেই ধরিয়ে দিল পুলিশের কাছে যে দেখেন এই 10টা ট্রাক যাচ্ছে, এটা তো পরিকল্পিত, কিন্তু ওইটা তো এই মামলার সঙ্গে তো ওনার কোনো ইনভলভমেন্ট ছিল না, কিছুই ছিল না। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল রহিমের জি না। কোনো ইনভলভমেন্ট ছিল না এবং উনি কিছুই জানে না। আমরা দাউদকান্দি ব্রিজ পার হয়ে যাওয়ার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছে যে এই ঘটনা এই হয়েছে, তখন উনি বলেছে আমি কি তাহলে ব্যাক করবো, বলে না 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 এটা কোনো ব্যাপার না, আপনি যান। আমার শাশুড়ির তখন ইয়ে ছিল মৃত্যুবার্ষিকী, 4 দিনের জিয়াফত ছিল, তখন বলছে না না আপনি যান, চলে যান, 40 সরি। তারপর আমরা বাড়িতে নির্বিকার বাড়িতে গেলাম, থাকলাম, আসলাম। এইটা যে এত রকমের এইভাবে সাজিয়ে একটা ঘটনাকে ওনারা যে পরিকল্পিতভাবে সাজিয়েছে সেটা তো আমরা কোনোদিন ভাবতেই পারি নাই, জানি না। 10 ট্রাক মানে অস্ত্রগুলো যখন উদ্ধার হয় তখন উনি স্টেশনেও ছিলেন না, স্টেশনেও ছিলেন জি না, উনি কোনো সিনই, উনি কিছুই জানেন না, কোনো সিনেই ছিলেন না, কেউই না। আপনার চট্টগ্রামে যাওয়ার পরে অভিজ্ঞতা বলুন, ওনাকে ওখানে নিয়ে গিয়ে ওনাকে দামপাড়া পুলিশ লেন যেটা ওইটাতে একটা রুমে রেখেছে। পরের দিন উনি ইনজিউর্ড হয়েছে, ওনার চোখে মারাত্মক রকমের, ওনাকে অনেক ফোর্স করে ডাক্তারের কাছে নিয়ে ওনার চোখে অপারেশন হয়েছে, চোখ হয়েছে। তারপরে পরের দিন যখন ওনাকে কোর্টে এনেছে, ওনাকে আমার সাথে দেখা করতে দিচ্ছে না, আমি দেখা করব। দেন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার, বললো না কিছু হয়নি। আমি বুঝতে পারছি উনি যে কষ্টটাকে লুকিয়ে রাখছে, বলতে চাচ্ছে না, অপমানে ইয়েতে কষ্টে আমি বুঝতে পেরেছি সামথিং রং, কিছু একটা করেছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তারপরে উনি ওইখান থেকে ওই দিনে চালান দিয়ে ওনাকে জেলে পাঠিয়ে দিল। এবং জেলের কাহিনী চিটংয়ের আপনাকে আমি এক্সপ্লেন করতে পারবো না, বলতে পারবো না। আমরা ঘটনার পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, তখন ওনাকে নির্যাতন করা হয়েছে বা ওনাকে রিমান্ডে অনেকবার নিয়েছে, একবার না অনেকবার, একবার না চিটাগাঙে না, ওনাকে রিমান্ডের সময় ঢাকায় নিয়ে আসতো, ঢাকায় এনে র্যাবের ইয়েতে নিয়ে যেত রিমান্ডে অনেকবার। আচ্ছা, উনি বন্দী ছিলেন চিটাগাঙে, ঘটনা তো চিটাগাঙে, কিন্তু রিমান্ডের সময় ওনাকে ঢাকায় নিয়ে আসতো, তারপরে আবার রিমান্ড শেষে আবার নিয়ে যেত চিটাগাঙে। উনি আপনি কি জানেন, উনি নামাজ পড়তে চাইতো, নামাজ পড়তে দিত না, রাস্তায় নামাতো না। রিমান্ডে যখন ঢাকায় আনতো তখন কি আপনি ঢাকায় দেখা করার সুযোগ পেয়েছিলেন? না 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 না, ওনাকে এনে স্ট্রেইট ওনাকে ঢাকা জেলে ঢুকাতো, রিমান্ড শেষ করে আবার নিয়ে যেত। চিটাগাঙে আপনি দেখা করতে যেতেন? জি, চিটাগাঙে আমাদেরকে অনেকদিন পরে পারমিশন দিয়েছে, মাসে 2 বার। কতদিন ছিলেন কি চিটাগাঙে? চিটাগাঙে 2.5 বছর ছিলেন। 2.5 বছরের মধ্যে আপনি দেখা করতে পেরেছেন কতদিন, কয়েকদিন? দেখা করতে পেরেছে এটা ফিক্সড আমি বলতে পারবো না, তবে অনেকবার আমাকে ডিনাই করেছে, হ্যাঁ অনেকবার। এবং যেভাবে আমাদেরকে চেকিং, যেভাবে আমাদেরকে ইনসাল্টিং, যেভাবে আমাদেরকে অপমান, সেগুলি বলার মতো না। ভাষাগতভাবে বাজে, আর এত একটা বাজে বিল্ডিং এ একটা বাজে জায়গায় ওনাদেরকে রেখেছে। আমি যখন চিটংয়ে যে ওনার সাথে দেখা করলাম, উনি বসতে পারছিল না, ওনার পুরা শরীরের ব্যথায়, গায়ের ব্যথায় উনি কোমর, হাই কোমর তো না, প্যানে বসতে পারছিল না। দেন আমি অনেক কষ্ট করে অনেকদিন পরে একটা কোমর চেয়ার কিনে দিয়ে আসছিলাম, তখন উনি ব্যথাগুলো কিসের ছিল? উনি যখন বাসায় ছিলেন তখন? না 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 না, নেভার এভার ওনার কোনো ব্যথা, উনি গলফ খেলতেন, উনি হাঁটতেন, ওনার কোনো রকমের কোনো প্রবলেমই ছিল না। আর্মি অফিসার, ওনার ডায়াবেটিস ছিল না, একদম 100% ফিট ছিলেন। তাহলে এই ব্যথাগুলো কিসের ছিল? উনি কি আপনার অবভিয়াসলি কিছু কিছু করতো, কিছু কিছু বলতো, কিছু কিছু বলতো না। এবং ওনাকে ওই যে চেয়ারের ভিতরে যে এইভাবে রিমান্ডে নিয়ে ঘুরায় যেটা, ওইটা ওনাকে অনেক এফেক্ট করেছে, অনেকবার করেছে ওইটা, শুধু নাম বলার জন্য, স্বীকারোক্তি দেওয়ার জন্য। স্বীকারোক্তি কি আদায় করতে চাইতো? যে এইটার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, তারেক জিয়া এটাতে ইনভলভ, বিএনপি ইনভলভ, এটা বলার জন্য। তারেক রহমানের নাম, জি জি জি। তার মানে রিমান্ডে উনি যখন গেছেন প্রতি দফায় যা হয় প্রচন্ড ভাবে জি নির্যাতনের শিকার হয়েছে। এবং এত লো ক্যাটাগরির লোকজনের কাছে নির্যাতিত হয়েছে যেটা কখনো আমরা চিন্তাও করিনি, ভাবিও নি। চিটাগাং আপনি যখন দেখা করতে যেতেন কতটুকু সময় পেতেন? একবার গেলেন 15 থেকে 20 মিনিট। এবং আমাদেরকে কখনো জানেন যেই রুমটার ভিতরে বাজে একটা আলাদা একটা রুম, টয়লেটের মতো, টয়লেট না ঠিক, ওই রুমটার ভিতরে নিয়ে আমাদেরকে দাঁড়া করায় বসাতেন, একটা টুল দিতেন, সেখানে দেখা করতাম। মেইন যেটা ভিজিটিং রুম সেটা আমাদেরকে অ্যালাউ করেনি। সোহেল রানা নামে একটা জেলার ছিল। আপনি মানে 1-2 দিনের আপনার অভিজ্ঞতার কথা বলেন, আপনি দেখা করতে গিয়েছেন, এগুলো তো মনের মধ্যে ঘন্টার পর ঘন্টা সুয়ারিজের ব্রেইন যাচ্ছে, ওইখানে আমি দাঁড়িয়ে আছি ঘন্টার পর ঘন্টা। আমার একটা ভাগনা আছে এনএসআইতে, সে তখন ফিল্ড অফিসার ছিল, সে আমাকে অনেক হেল্প করেছে, কিন্তু সে এখন একেবারে শ্যাটার্ড। ওকে মানে অত্যাচারিত জীবন কি বলতে পারবো না, শফিকুর রহমান তাকে মানে
আপনাকে আমি এক্সপ্লেন করতে পারবো না। কিছুদিন আগে ওর হার্ট বাইপাস হয়েছে, ওকে কোনো পোস্ট দেয়নি, কন্টিনিউয়াস ওই সাফারিং এর ভিতরে ছিল। আপনি যখন দেখা করতে যেতেন উনি একা দেখা করতেন, আপনারা কথা বলতে পারতেন নাকি সাথে আরো কেউ থাকতো? না, আমি আমার ছেলে মেয়ে, হ্যাঁ সার্ভিস তো অবশ্যই আর্মস নিয়ে দাঁড়াই থাকতো একজন কনস্টেবল। মানে আপনি একা ওনার সাথে কথা না না না, নেভার না। তাহলে উনি তো নির্যাতিত, যদি ওনার উপর কিছু হয়েও থাকে বলার তো কোনো না না ছিল না। সেটাই, একদম বসে থাকতো তো সামনে, আর এমন একটা বাজে জায়গার ভিতরে দিত, ওইখানে কথা বলার মতো কোনো পরিবেশ থাকতো না। একটু চোখের দেখা জি দেখে আসা। জি। আপনি খাবার টাবার কিছু নিয়ে যেতেন? খাবার টাবার আমি চিটংয়ে খুব একটা বেশি দিতে পারিনি, আমাকে অ্যালাউ করতো না, খুব কম। এবং যে কয়েকবার দিয়েছে, আমার একটা ভাগ্না আছে, ওর বউ অনেকবার সবে বেড়াতে ইয়েতে পাঠিয়েছে, সব মিসিং, কিছু পাইনি। কোনোটাই ওনার না, কাছে যায়নি। কতদিন ছিলেন উনি চিটাগাং? 2.5 বছর। এরপর কি হলো? 2.5 বছর পরে যখন আবার 21শে আগস্টের ইয়েতে ওনাকে ইনভলভ করেছে, তখন কয়েকবার ওনাকে এনে এখানে অ্যাটেন্ড করিয়েছে, তারপরে ওনাকে আলটিমেটলি ঢাকা কারাগারে ঢুকিয়েছে। এবং ঢাকা কারাগারের তো কি বলবো, সেগুলি কুখ্যাত মানে কি আমি। আর ওইখানে যে স্পেশাল যে কোর্টটা, পাশে একটা লাল বিল্ডিং আছে, ওইটাতে হতো। আমার 8 বছরের এক্সপেরিয়েন্স আপনাকে আমি বলতে পারবো না, আমার আবাইয়াটা শুকাতো, আমি সুয়ারিজের পানি যেত, ওইখানে দাঁড়ায় থাকতাম, আমাকে দাঁড়াতে দিত না। ওই তো হয়তো ওই জায়গাটা, কোর্টটা, জানালাটা, আমাকে এখানে দাঁড়াইলে ওইখান থেকে সরাই দিত, ওইখানে দাঁড়াইলে ওইখান থেকে সরাই দিত, অপমান করতো। আপনি দেখা করার সুযোগ পেতেন? খুব কম। আর আমাদের কোর্টে মাঝে মধ্যে একটা ডেট দিত, তার ভিতরে কত রেস্ট্রিকশন, কত অপমান। ডিবির একটা লোক ছিল সৌরভ নাম, আমাকে যে সে কত ব্ল্যাকমেল করেছে, কত অপমান করেছে, আপনাকে বলতে পারবো না। আপনারা লয়ারের সাথে কি ওনাকে, মানে ওনার এক্সেস পেতেন লয়ার আপনাদের দিক থেকে, যে আইনজীবী ছিল? আমাদের টিএইচ খান ছিলেন তো আমাদের আইনজীবী, তারপরে ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল আসান, সে আমাদের এখনো লয়ার। সে ওইখানে আমাদের এমন কোনো অ্যাসেস দিত না। মানে ওনার কাছে এক্সেস না পেলে আমি জানেন, যখন কোর্টটা শেষ হতো, আমি একটু গেটের ভিতরে ঢুকতে চেতাম, আমাকে গেটটা আটকাই দিত। আমি গেটের দিয়ে ধাক্কা দিয়ে ঢুকতাম, না হলে রাস্তা দিয়ে যখন অন দ্য ওয়ে আমি দৌড়াতে দৌড়াতে যেতাম, আমি কখনো পড়ে হাঁটু কেটে যেত, পা কেটে যেত, আমি উবুড় হয়ে পড়ে যেতাম। ওইখান থেকে উঠে যে আমি কোনো রকম একটু আমি অনেক পারমিশন নিয়ে, অনেক ফাইট করে আমি ওনাদেরকে একটা মাইক্রোবাসের ব্যবস্থা করেছি, সে পয়সাটা আমরা দিতাম শেয়ার করে। ওইটাতে পিন্টু সাহেব, তারপর উনি রেজাকুল হায়দার, তারপরে ওনারা 4 জন আসতেন, আরেকজন কি আমার ঠিক এখন মনে পড়ছে না, 4 জন ছিলেন। আমরা ওই যে প্রিজন ভ্যানে করে আনতো, তো উনি পারতো না, দাঁড়ায় থাকতে হতো, অনেক কষ্ট হতো, ওনার বসার জায়গা ছিল না, মাটিতে ফ্লোরে বসতে হতো। পরে আমি অনেক রকমের, অনেকখানি দৌড়াই, অনেক কিছু করে, তখন প্রিজন আইজি প্রিজন ছিলেন সিলেটি ব্রিগেডিয়ার ইশতিয়াক, উনি আমাকে অনেক হেল্প করেছে, আমি অস্বীকার করব না। তখন আমি একটা মাইক্রোবাসের ব্যবস্থা করলাম, যে আমরা পেমেন্ট করব, আপ ডাউন মাইক্রোবাসে ওনারা যাওয়া আসা করবে। আপনার কথা শুনে মনে হচ্ছে প্রথমে ওনাকে দেয়া হলো 10টার মামলা, জি, তারপরে 21শে আগস্টের মামলা। জি। উনি গতবার বিএনপি যখন ক্ষমতা ছিল, তখন উনি ডিজিএনএস ছিলেন। ওনার বিরুদ্ধে কি আওয়ামী লীগ সরকারের কোনো নির্দিষ্ট ক্ষোভ ছিল, খেদ ছিল? উনি এভাবে সাফার করলেন 2009 থেকে। উনি অ্যাকচুয়ালি, আমি আপনাকে বলি, 1996 সালে একটা কুয়ের কথা আপনারা হয়তো শুনেছেন, জেনারেল নাসিম গিয়েছিলেন, ওইখানে ইনভলভ ছিলেন, চিফ অফ দ্য আর্মি স্টাফ। ওইটাতে মেইন কিন্তু উনি ছিলেন, উনি প্রোটেক্ট করেছেন। হ্যাঁ, ওই যে একটা ক্ষোভ, উনি ওইটাতে করেনি। ওনাকে অনেক জেনারেল নাসিম ওনাকে অনেক হোপ দিয়েছে, আমাদেরকে এয়ার অ্যাম্বুলেন্স দিবে, আমাদেরকে স্পেশাল একটা দিবে, আমাদের ফ্যামিলি নিয়ে চলে যেতে। ওনাকে কি চায়, তবু উনি সারেন্ডার করতে, যে ওনাদের হয়তো বা প্ল্যান ছিল ম্যাডামের ফ্যামিলি পুরা ভ্যানিশ করে দিবে। তো ওই জিনিসটার থেকে উনি প্রোটেক্ট করার জন্য, আমি 2.5 দিন, জানেন, আমি জানি না উনি জীবিত ছিল কিনা। 96 সালে অফিসের ভিতরে রাত্রেবেলা ওনাকে শাল গায়ে দিয়ে, আমি ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের গেটের ভিতরে, আমার একটা এনসি বলে আর কি, সুইপার, ওই আর আমি যে ওনাকে গেটের ভিতরে ঢুকিয়ে রেখে আসছি 2.5 দিন। আমি জানি না উনি বেঁচে আছে কিনা, এই ফাইটিং এর ভিতরে ব্লেডের উপর দিয়ে উনি যাচ্ছিল। ওই যে একটা ক্ষোভ, ওই ক্ষোভ থেকে আস্তে আস্তে ওনাকে 96তেই ওনার ওইখান থেকে পোস্টিং করে ওনাকে বান্দরবনে দিয়েছে 69 ব্রিগেডে। ওইখানে উনি অনেক প্রভাব অর্জন করেছে, ওনার অনেক প্রশংসিত, অনেস্টি সব মিলায় সৈনিকরা, অফিসাররা, আপনারা জানতে পারবেন যারা সিও ছিল, কি ওনার রেপুটেশন ছিল। জিওসি জেনারেল মতিন ছিলেন, সবচেয়ে বেশি লাইক করতেন ওনাকে। কিন্তু
ওনাকে ওই যে টিউনোদেরকে ইয়ে শান্তি বাহিনী ধরে নিয়ে গেছে 5 জনকে, উনি রেস্কিউ করে করে হেলিকপ্টারে করে 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 উনি ওনাদেরকে উদ্ধার করেছে। উনি কিন্তু কোনো পদক নেয়নি, উনি সৈনিকদেরকে পদক দিয়েছে, জুনিয়র অফিসারদেরকে পদক দিয়েছে, উনি কোনো পদক নেয়নি। বলছে আমার পদক, আমার অফিসাররা কষ্ট করেছে, আমার কোনো কৃতিত্ব নাই এখানে। আমি দেখেছি, ওর গাইড করেছে, আমি দেখেছি, বাট আমার তো পদক কোনো প্রয়োজন নাই। জি। তারপরে ওইখান থেকে যেদিন ওনাকে ইয়ে করলো, ওই লোকদেরকে ক্যান্টনমেন্টে এনে জেনারেল মাহবুব, চিফ অফ দ্য আর্মি স্টাফ, জেনারেল মতিন জিওসি, ওনারা বান্দরবান ক্যান্টনমেন্টে আসলে তখন কিছুক্ষণ পরে ওইখানকার এমপি বীর বাহাদুর, সবাই হয়তো ওনাকে অনেক ওয়াইলিং করতো, অনেক ভয় পেত বা অনেক করতো চাকরি করার জন্য। উনি তো ওই ধরনের, উনি তো ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, ভীষণ অনেস্ট ওয়েতে উনি চলতেন, একদম সোজা রাস্তা। উনি বলেছিল, কোনো একটা কমেন্ট করেছিল, ওনাকে ঢুকতে দেয়নি। তার 3 দিন পরে আমাদের পোস্টিং হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং সেন্টার স্কুল কাদিরাবাদ, সরিয়ে ফেলা হলো ওখান থেকে, জাস্ট এটা পানিশমেন্ট পোস্টিং। ওই তখন থেকে আমাদেরকে সার্ভেলেন্স করছে একটার পর একটা, আমার নামে, ওনার নামে আজে বাজে রিপোর্ট ডিজিএফআই দিয়ে। তখন বগুড়াতে একজন অফিসার ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার্সে ডিজিএফআইতে, ওনাকে কন্টিনিউয়াস লাগায় রাখতেন আমাদের পিছনে। কি করা যায়, আমরা অনেক প্রমিনেন্ট ছিলাম, মানে ফাদারলি মাদারলি আমাদের একটা ইমপ্রেশন ছিল কাদিরাবাদ ক্যান্টনমেন্টে। তখন আপনারা জানতে পারবেন, জানতে হলে, যে জুনিয়ররা আমাদের প্রতি কি রকমের। উনি অফিসে গেছে, আমি সেদিন সবকিছু রোদ্রে দিয়েছি, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বাসায় ছিলাম, আমি রোদ্রে দিয়ে 9টার সময় উনি আমাকে ফোন করেছে, আমাকে বলে কি করছো? আমি আজকে না সমিতিতে যাব, আমাদের একটা প্রোটোকল আছে তো, সমিতি লেডিস ক্লাব, আমি যাব, আজকে সব রোদ্রে দিয়েছে, অনেক রোদ তো বাসায়, অনেক বড় লন, আমি রোদ্রে দিয়েছি। বলে কি রোদ্রে দিয়েছো? বলে হ্যাঁ। সব প্যাকেট করে ফেলো। কেন? তখন জেনারেল আনোয়ার ছিলেন বগুড়ার জিওসি, উনি জাস্ট ফোন করে বলছিলেন, রহিম আই এম ভেরি সরি, এই ব্যাপার, তোমাকে রিটায়ারমেন্ট নিয়ে। জেনারেল রুল আমিন, উনি, ওনাদের আরেকজন কোর্সমেট আছে রফিকুল হাসান, 4 জনকে, কর্নেল সালাম, বীর প্রতীক, 4 জনকে একসাথে ওই দিন রিটায়ারমেন্টে, ফোর্স রিটায়ারমেন্টে। ওনার 9.5 বছর ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে চাকরি ছিলেন, এবং উনি অত্যন্ত চৌখস অফিসার ছিলেন, অত্যন্ত। সেটার মূল্যায়ন তো করেই নাই। আমরা কিন্তু 2 দিনের ভিতরে বাসা ছেড়ে, ইভেন আমি আর্মির কোনো এলপিআরে যেটা থাকে বা কিছু কোনো ফ্যাসিলিটিস আমি নিইনি, আমি আমার মার বাসায় এসে উঠেছি, দেন আমি একটা ভাড়া বাসা নিয়ে থেকেছি। উনি যমুনা ব্রিজ হচ্ছে তখন, একটা খুব লো ক্যাটাগরি একটা কন্ট্রাক্টরের সাথে যে উনি ওইখানে জয়েন করেছে, ওই বালুর ভিতরে একটা ছোট্ট একটা রুমের ভিতরে থাকতো। আমি বলতে পারবো না ওইটা আমাদের গার্ডদের থাকার উপযুক্ত না। ওইখানে থেকে উনি কয়েকদিন করেছে, তারপরে উনি আমাদের এক কোর্সমেট আছে তালিবুল মাওলা রুমি, ওনার একটা সিকিউরিটি ছিল, অফিস ছিল 27 নম্বরে, অতন্দ্র প্রহরী, অতন্দ্র নিশ্চিত, ওইটাতে ভাইস ভিপি হিসাবে ওনাকে জয়েন করিয়েছে, শুধু কোর্সমেট হিসাবে একটা সম্মান দেওয়ার জন্য। উনি ওইখানে কিছুদিন বসেছেন, ওইখানে বসে দেন উনি একটা চাকরি করেছেন কিছুদিন। তারপরে তো 2002 আসলেন বিএনপি একে, ওনাকে তখন ম্যাডাম ডিজিএনএসআই হিসাবে ফার্স্ট দিলেন, এটাকে কি বলে পোস্টিং, মানে কি বলে সোহান এটাকে, যে ডেপুটেশনে কন্ট্রাক্ট 2 ইয়ার্স চুক্তিতে, তারপরে দিলেন আবার 1 ইয়ার, তারপরে ওইখান থেকে উনি চলে আসলেন, রেজাকুল হায়দার সাহেব তখন জয়েন করলেন। আমরা এখনকার ফিরি, উনি যখন ঢাকা কারাগারে ছিলেন, জি, এরপর ঢাকা কারাগারে কতদিন ছিলেন? ঢাকা কারাগারে উনি 8 বছর ছিলেন, 8 বছর বা 5 বছর এরকম। তারপরে কাশিমপুর চলে গেল ঢাকা কারাগার ভাঙ্গার পরে, কেরানীগঞ্জে নিবে, আমি নিতে দেইনি, আমি ফাইট করে কাশিমপুরে নিয়েছি। আপনি জানেন ঢাকা কারাগারে আমাকে কোথায় দেখা করতে দিত? ওই যে সব ওই যে গণহারে ওই যে গ্রিল দেওয়া থাকতো, বারান্দা ড্রেনের পাশে দিয়ে সবাই এসে দাঁড়াতো, ওইখানে এনে ওনাকে দাঁড়া করাতো, ওই পারে, আমরা এই পার থেকে ওইখানে দাঁড়া করায় আমরা কথা বলতাম। মানে ঠিকমতো কথা বলার পরিস্থিতি না, পিছনে একজন একজন গার্ড দাঁড়াই থাকতো, আর ওই সব ওই যে লো ক্যাটাগরি যারা প্রিজনার থাকে তাদের সাথে আমাদেরকে যোগ করে দিতে, এবং কি ঘন্টার পর ঘন্টা রিকোয়েস্ট করার পরে। এরপর কাশিমপুর কারাগারে যাওয়ার পর কি পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে? কাশিমপুরে মোটামুটি খুব ভালো আমি বলবো না, ওই যে ফার্স্ট যে সুপারটা ছিলেন হিন্দু ছিলেন, বাট ইজ ভেরি জেন্টলম্যান, আমাকে অনেক হেল্প করেছে, আমি অস্বীকার করবো না, অনেক কিছু করেছে। বাট কিছুটা তো ছিল জেলার হলো মেইন একজন জেলার ছিলেন, ওনার নামটা আমি তরিকুল না কি জানি ছিল এরকম একজন নাম, উনি আমাকে অনেক হয়রানি করেছে, অনেক কিছু করেছে, যেগুলি বলি আমি শেষ করতে পারবো না। এমনও গেছে আমাকে একটা জিনিস ঢুকাতে দেয়নি, ওরা মেরে সব আউট করে দিয়েছে, আমাকে বের করে দিয়েছে।
আমি আরো কিছু প্রশ্ন করবো, কিন্তু তার আগে একটা জিনিস জানতে চাই, যখন ওনাকে অ্যারেস্ট করে জি, তখন আপনার ছেলে মেয়ের পরিস্থিতি কি? আপনার ছেলের বয়স কত? আমার ছেলে তখন ধরেন 19 ইয়ার্স অর 20 ইয়ার্স ওল্ড। আপনার তো দুটি ছেলে। একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলে তখন বাইরে পড়াশোনা করছিল, আর মেয়ে তখন কলেজে, মানে স্কুল জাস্ট ক্রস করবে তখন মেয়ে। আচ্ছা, দুইজনই একেবারেই ছোট। একেবারেই ছোট। আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন ছিল তখন? আপনারা নিজের আমাদের নিজের একটা ফ্ল্যাটে ছিলাম। তারপরে একটা ফ্ল্যাট ছিল আমার, মানে ভাড়া দিব এই অবস্থায়, কিন্তু ওইটা ভাড়া দিতে পারিনি, পরে সেল করে দিয়েছি। আপনাদের আর্নিং সোর্স? আমার কোনো আর্নিং সোর্স নাই। আপনি নিজে কোনো জায়গায় চাকরি করতেন? আমি আমার ডেভেলপার কোম্পানির চেয়ারম্যান ছিলাম। ওটা কি এখনো আছে? জি না, আমি আমি ডিফল্টার হয়ে ওইটা আমি পরে ক্লোজ করে দিয়েছি। আমার ছেলে ওইটা রানিং করতে পারছিল না, কারণ আমাদের ওই ছিল না, ইনভেস্টমেন্ট ছিল না। এটা কত বছর আগে? এটা ধরেন 4 থেকে 5 বছর হবে না? তোমার বাসায় আমরা যখন এক বাসায় গেলাম 4 থেকে 5। তখন আমার ছেলে ওইটা রান করতে পারলো না, দেন একটা কোম্পানিতে জয়েন করলো সিইও হিসাবে। ওইখানেও বেশ ওকে, যখন ওর বাবা চলে গেল বেশ ইনসাল্ট, বেশ করতে, ওর টিভিতে ফেস করতে হয়েছে, ওর ফেসটা উঠেছে, অনেকে রিকালেক্ট করে পেরেছে যে ওনার ছেলে এটা। তখন ওই অফিসে গিয়ে নিজেকে ইজি ফিল করতো না, ওকে কেমন যেন একটা এমডি অন্যভাবে দেখতো। দেন ওই চাকরিটা ছেড়ে দিল, ছেড়ে ডিসিশন নিলে বিজনেস করবে। কিন্তু এখন পর্যন্ত ক্যাপিটাল নাই, কিছু নাই, গার্জিয়ান নাই, কিভাবে কি করবে কিছুই করতে পারছে না। তার মানে আপনি মূলত এই যে এতদিন মামলা চালিয়েছেন, বা আপনার চিটাগাঙ্গে যাওয়া আসা, কাশিমপুরে যাওয়া, ইভেন আমার গ্রামের যে জমিটুকু ছিল অল্প স্বল্প যা ছিল সেটাও আমার বিক্রি করতে হয়েছে, কিচ্ছু নাই। এই জমি জমা এবং ফ্ল্যাট বিক্রি করে আপনি এতদিন এইভাবে চলছি। তার মানে তো একটা সময় এসে আপনার কখন শূন্য হয়ে যাওয়ার কথা। শূন্য, এখন আমি শূন্য, তো টোটালি আমি শূন্য। একটা বিষয় প্রশ্ন করি, এটা আমার ঠিক হবে কিনা আমি জানি না, আপনার কি মনে হয় না যে শুরুতে ওনাকে যেদিন অ্যারেস্ট করতে আসলো ওই দিন সেনাবাহিনীর তরফ থেকে আপনাদের একটা সুরক্ষা পাওয়ার অধিকার ছিল? সুরক্ষা তো নাই, আমাদের স্টিকার উইথড্র করে নিল, আমাদের গাড়ির স্টিকার উইথড্র করে নিয়ে গেল। মোটামুটি এটাকে বলে একটা পিএনজি, পিএনজি। আমাদের ক্যান্টনমেন্টে মানে সৈনিকরা এত ছিল, আমাদের পরিচিত ছিল, ঢুকতে পারতাম, বাট আমাদের ঢোকাটাও কিছুটা নিষিদ্ধ ছিল। ক্যান্টনমেন্টে মোটামুটি কর্তৃপক্ষের 16 বছর আমি, হ্যাঁ 16 ইয়ার্স আমি সেনাকুঞ্জি, কোনো দাওয়াত কোনো কিছু, ইভেন দেন কোনো 21শে নভেম্বর আর্ম ফোর্সেস ডে, 16ই ডিসেম্বর ইনভাইটেশন তো প্রশ্নই ওঠে না, আমাদের ঢুকা বের হওয়া একটা ডিফিকাল্ট। 5ই আগস্টের পর যে 21শে নভেম্বর গেল আপনি? না, আমি 16ই ডিসেম্বরও পাইনি। আপনার সেনাবাহিনীর ব্যাপারে কোনো খেদ নাই? আপনার হাজবেন্ড এতদিন ধরে মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি কি জানেন আমি আমার পার্সোনাল, আমার পুরো আত্মীয় স্বজন বা কারো বিয়ে হলেও আমি সেনাকুঞ্জ, সেনা মালঞ্চতে আমি আজ পর্যন্ত পা দিইনি। এটা কি স্পেসিফিক কোনো নিষেধাজ্ঞা ছিল নাকি আপনাকে দাওয়াত করারই সাহস পায় না? না না, দাওয়াত ঠিক, আমার একটা ঘৃণা। আপনার ওইসবে তো দাওয়াত দেয় নেই, আমার একটা কষ্ট, মনের কষ্ট, যে কারণে যেতেন। এবার আমি শেষ অংশটায় আসি। বলেন। ওনার মৃত্যুটা খুব প্যাথেটিক ছিল, খুবই দুর্ভাগ্যজনক, এক্সট্রিমলি প্যাথেটিক। এই প্যাথেটিক আপনাকে আমি বলতে পারবো না। ওনাকে পোস্টমর্টম করে ওনাকে সেলাইটা পর্যন্ত করেনি, ওনার স্কালটা পলিথিন দিয়ে পেঁচিয়ে দিয়েছে, ওনাকে পুরো নুট করে ফেলে রেখেছে ঘন্টার পর ঘন্টা। আমার ছেলে কেরানীগঞ্জে, ওই তখন ওর দেশের বাড়িতে গেছে, ওর সাথে কেরানীগঞ্জে দেখা, একসাথে এসে দেন সন্ধ্যাবেলা আমাদেরকে গ্রেভিয়ার্সে একজন আমাদের ব্রিগেডিয়ার জেনারেল রশিদ, উনি আরেকজন আমাদের কোর্সমেট, ওও বেশ দৌড়াদৌড়ি করেছে, আমাদের আর্মি গ্রেভিয়ার্সে মাটি দেওয়ার জন্য অ্যালাউ করেনি। আমি মনানি গণকবর যেখানে, সেখানে ওনাকে। মৃত্যু নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে? যেমন আমরা এখন অনেকের নামই জানি যাদের সম্পর্কে বলা হয় যে স্লো পয়জনিং ছিল, বা চিকিৎসায় গাফিলতি ছিল, যারা গাফিলতি তো ছিলই। ওই যে রাতে উনি চলে গেল 2 বার অক্সিজেন অফ করে দিল, ডাক্তারকে দিয়ে আমাকে রিমাইন্ডার দিল যে ওনার ডি-ডাইমার, কিন্তু ওনার সবকিছু কিন্তু ওই মেশিনে আমরা দেখছি নর্মাল, এমন কোনো অ্যাবনর্মাল কিছুই ওনার হয়নি। সেটা কিভাবে হবে? উনি যখন কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লেন, ওনার কমপ্লেইন কি ছিল? উনি একজনকে দিয়ে আমাকে কিভাবে খবর পাঠিয়েছে যে ওনার একটু জ্বর, শরীরটা ভালো না, আমি যেন আইজি প্রেসিডেন্টকে বলে ওনাকে একটা চিকিৎসার ব্যবস্থা করি। সহজে আনতো না, পিজিতেও আনতো না, কোথাও আনতো না, আর উনি আসতেও চাইতো না। ওনার ভিতরে একটা জেদ ছিল, ছিল, দুঃখ ছিল, উনি আসতে চাইতো না সহজে। কিন্তু আমাকে কেউই ইনফর্ম করেনি। আমি অনেক ফাইট করে ওনাকে ওইখান থেকে বের করে ওনাকে তাজউদ্দিনে নিল, ওইখানে 2-3 ঘন্টা রাখলো। সেটাই আমার একটা প্রশ্ন, তাজউদ্দিনে ওনাকে কোনো একটা কিছু করা হয়েছে,
সেখান থেকে মেডিকেলে এনে ঢাকা মেডিকেলে 2.5 ঘন্টা, জি জি, ওইখান থেকে এনে ঢাকা মেডিকেলে ওনাকে বারান্দায় 2.5-3 ঘন্টা ফেলে রেখেছে। ওইখান থেকে পরে সোরওয়ার দিতে ভোরবেলা এনেছে। আমি কিচ্ছু, আমাকে কোনো খবর, কোনো ইনফরমেশন পাইনি। আমি পাগলের মতো ছুটে পড়ে জেলারকে আমি অ্যাটাক করলাম, যে আমি একদম অনেক ফায়ার হয়ে গেলাম, অনেক আমি হাইপার হয়ে গেলাম। দেন উনি বললো যে আপনি সোরওয়ার দিতে যে খোঁজ করে দেখতে পারেন। দেন আমার ছেলে আর আমি ফজরের সময় আমার ছেলে চলে গেল হৃদরোগে, আমি সোরওয়ার দিতে গেলাম। আমি চারিদিকে পাগলের মতো ঘুরে, আমার কেন জানি একটু সন্দেহ হলো কোভিডের ওইখানে একটু যাইতো। আপনি কল্পনা করতে পারবেন না যে লোয়ার ক্লাস থেকে লোয়ার ক্লাসে যাদেরকে রাখে তার থেকেও খারাপ জায়গা ওনাকে বেড়ি বাঁধা ওনাকে বেডের নিতে শোয়া রাখছে। 5 জন গার্ড আমাকে ঢুকতে দিচ্ছে না, আমার ছেলেকে ঢুকতে দিচ্ছে না। আমরা দস্তুর মতো ফাইট করে, যুদ্ধ করে, মানে ট্যাম কেয়ার হয়ে আমি ধাক্কা দিয়ে সরাই আমি ঢুকেছি। ওনার কি কোভিড ছিল? ওনাকে যে কোভিড না, ওনাকে 5th ডেজ পর্যন্ত ওনাকে ওইখানে ফেলে রেখেছে কোভিডের একটা সিন ক্রিয়েট করার জন্য। কোনো টেস্টও করেনি, কোনো টেস্ট করতেও দেয়নি। আফটার 5th ডেজে ওনাকে কোভিড বলে যখন বলেছে, তখন আমরা আইসিইউ চেয়েছি, পাচ্ছি না। আমরা অনেক হাই লেভেল থেকে করে ব্যবস্থা করে একটা আইসিইউ পেয়েছি। আইসিইউ পেয়ে এনে তো তারপরে তো আপনাকে আমি কি বলবো। কিন্তু ওনার কোভিড ছিল না, ওনাকে কোভিড ওয়ার্ডে ট্রান্সফার, হ্যাঁ, ওনাকে কোভিড বানিয়েছে। 5 দিন পর্যন্ত উনি ওখানেই ছিলেন, ফেলে রেখেছে। এবং কি ওয়ার্ড আপনাকে আমি আপনাকে বলতে পারবো না। মানে আমার মনে হয় ম্যাথের পরীক্ষার থেকে ভালো, কত জঘন্য জায়গায় ওনাকে রেখেছিল। এরপরে আমরা অনেকখানি দৌড়াদৌড়ি করে, আমার ছেলে একদিকে, আমি একদিকে। আমার মেয়েটার তখন বাচ্চা হয়েছে। আমার মেয়েটা বাবার এই অবস্থা দেখে ওই একটু সাইকোলজিক্যাল এফেক্টেড হয়ে গেছে। আমি কি এখন নাতিকে সামলাবো না কোভিড দেখবো? আমি তো সকালে যেতাম, সারাদিন, রাত্রে আমার ছেলে থাকতো, আমি আসতাম। আমি বারান্দা, জানেন, আমি 20 দিন বারান্দায় আমার ছেলে আর আমি অল্টারনেট পাটি বিছায়ে বসে থাকতাম। না, না, আমি ঢুকতাম। আমি কোনো কেয়ার করতাম না। আমি একদম ড্যাম কেয়ার হয়ে ফাইট করে আমি ঢুকে যেতাম। অল্টারনেট ঢুকতাম, আমার ছেলে ঢুকতো, আমি বেরোতাম, আমি ঢুকতাম, আমার ছেলে বেরোতো। আর আমার ছেলে তো দৌড়ের উপরে ছিল শুধু টেস্ট আর করার জন্য। ওনার ট্রিটমেন্ট, ওনার মেডিসিন সব কিছু আমরা বাইরে থেকে করিয়েছি। হাসপাতালে ঢোকার পর উনি কতদিন ছিলেন? 20 দিন, 20 ডেজ। 15 ডেজ ছিল আইসিইউতে, 5th ডেজ ছিল ওই 3rd ক্লাস, ওই একটা কি বলবো, আমার ভাষা নাই এটা বলার, যে ওয়ার্ডে ওনাকে রেখেছে, কোভিড ওয়ার্ডে। কি ওয়ার্ড সেটা আমি আপনাকে এক্সপ্লেন বলতে পারবো না। ওনাকে কোথায় রেখেছে? বেড়ি পড়ায়। এবং আমার দেবর ফোন করে আইজি প্রেসিডেন্টকে বলেছে যে আপনারা এটা কি করছেন, আমার ভাই সিক, আমার ভাইয়ের ছেলে ঢুকতে পারছে না। উনি বলছে আমার পারমিশন নাই, ওনারা দেখা করতে পারবে না। কিন্তু আমি ফাইট করেছি। আমি করি নাই যে তা বলবো না, কিন্তু সেটা আমার দক্ষতায়, আমার ছেলের দক্ষতায়, আমার দক্ষতায় আমি করেছি। ওনার দক্ষতায়, ওনার হেল্পে করিনি। মানে ওনারা তো পারমিশনই দিচ্ছিলই না। 5 জন এরকম, ওই যে সর্দার থাকতো, মানে কি ওসি বলে, বা ওসি না, আরো নিচের লেভেলে একজন ছিল, মানে পারতো না আমাকে, মানে মেরে ফেলবে, ফায়ার করবে আমাকে ওনার দিয়ে এরকম। আমি তারপরও চিৎকার করে বকাবকি করে ঢুকে যেতাম। আমি কেয়ারই করতাম না। আমার দক্ষতার জন্য আমি পেরেছি ওনাকে 20 দিন লুক আফটার করতে, নাহলে আমি পারতাম না। আমাকে ওনাদের থেকে কোনো রকমের কোনো ছিল না, আমার সাথে কোঅপারেশন ছিল না। জি, আপনি বলছিলেন যে অক্সিজেন বন্ধ করে 2 টাইমস। 20-এ, মানে 21শে আগস্ট, 15ই আগস্ট উনি গেছে পৃথিবী থেকে, ওই দিন রাতে ওনাকে 2 বার অক্সিজেন অফ করে দিয়েছে। আচ্ছা, তার মানে মৃত্যুটার পিছনে প্রচুর প্রশ্ন থেকে যায়। অফকোর্স, মানে তদন্ত অবশ্যই এইটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, বড় চাওয়া, তদন্ত। আর আপনি বলেন, একটা মানুষ যদি কোভিড নিয়ে জেলখানা থেকে আসে, সেই জেলখানাতে কিভাবে কোভিড যায়? আর আরেক সেকেন্ড ম্যান কেন এফেক্টেড হবে না? ওনার যে রুমমেট ছিল সে কেন এফেক্টেড হবে না? ওই জেলখানাতে কোনো কোভিডের গন্ধ ছিল না, কিভাবে ওনাকে কোভিড বলে ওনাকে কোভিড ওয়ার্ডে এনে ফেলে রেখেছে বলেন তো? আপনি বারবারই বলছেন যে কোনো টেস্ট ছাড়াই ওনাকে কোভিড ওয়ার্ডে 5 দিন টেস্ট ছাড়া ফেলে রেখেছে। কোভিড যদি উনি নিয়ে নাও আসেন, এই 5 দিনে তো ওনার কোভিড অবভিয়াসলি, হ্যাঁ, তারপরে ওনাকে আইসিইউতে আনতে হয়েছে। আসলে কথাগুলি বলতে, ওনার 100% একটা লিভার ড্যামেজ হয়ে গেছে। কিসের থেকে, কেন? একটা লিভার ওনার 100% ড্যামেজ। আপনারা কি ওনার যেটা পেয়েছিলেন, মানে ময়নাতদন্ত রিপোর্ট ময়নাতদন্ত করেছেন, সেটা রিপোর্ট কি পেয়েছিলেন? হ্যাঁ। কি বলা হয়েছিল মৃত্যুর কারণ? কোভিড। ব্রিদিং ইস্যু, কোভিড। ওনার মৃত্যুর পর আপনারা লাশ পেয়েছিলেন?
পোস্টমর্টম করাতে যে আমাদেরকে ওইখানে বসিয়ে রেখেছে, বাইরে আমরা সব বাইরে বসানো। পোস্টমর্টম সরাবতিতেই হয়েছে? না, ওই যে শরৎ দিয়ে, হ্যাঁ, যেই ইয়েটাতে করে আর কি, মসজিদের পাশে ওইখানে। আমি বললাম না আপনাকে, ওনাকে ফুললি নোট করে ওনার স্কালটা পর্যন্ত সেলাই করেনি, জোড়া লাগায়নি, পলিথিন দিয়ে বেঁধে রেখেছে। যখন ওনাকে ধোয়াচ্ছিল তখন ওনাকে পানির মতো গল গল করে ওনার ব্লিডিং হয়েছে, যেটা আপনি সহ্য করতে পারবেন না, বলতে বিশ্বাস করতে পারবেন না। সে কি সিন! আমার ছেলে কেরানীগঞ্জে ছিল, আমার ছেলে দেখতে পারে নাই, আর ওই অন দ্য ওয়ে ছিল, ওই বাড়িতে গিয়েছিল, ওই দেখতে পারিনি। আমার মেয়ের জামাই বলে, আম্মু আমি এটা বলতে পারবো না, বলতে গেলে ওই অ্যাবনর্মালের মতো হয়ে যায় যে কি দেখেছে। তারপরে আপনার কবর হচ্ছে? তারপরে ওনাকে দিল, আমরা ওই মার্কাজুলিয়াতে ওনাকে ধোয়ালাম, ধোয়ায় ওখান থেকে এনে সেদিন আল্লাহর কি আমাদেরকে আর্মি গ্রেভিয়ার্সে অ্যালাউ করলো না। অনেক ট্রাই করেছে আমরা, দিল না। উনি একজন ফ্রিডম ফাইটার, উনি ওনার চাকরি জীবন আর্মিতে, ওনাকে কোনো কিছুই দিল না, ফুললি আমাদেরকে ডিনাই করলো। দেন আমরা কিচ্ছু দেয়নি। ইভেন আপনি জানাজাতে অ্যাটেন্ড করার জন্য হুমকি দিয়েছে, যেন যে যাবে সে এফেক্টেড হবে, কেউ জানাজাতে অ্যাটেন্ড করতে পারবে না। এটা তো 2021 সালের ঘটনা। হ্যাঁ, 15ই আগস্ট। আল্লাহর কি হুকুম, সেই দিন সকালে যেহেতু বনানীতে শেখ পরিবারের পুরা ইয়েটা হয়ে গেছে, বিকালের দিকে একটু নর্মাল ছিল, দেন আমরা মাটিটা দিতে পেরেছি। হয়তো ওইটাও আমরা পারতাম না। রাত্রিবেলা বাদেশে আমরা না সোয়ান বাদেশা আমরা দাফন করেছি নাকি গণকবর। জানাজা হয়নি, জানাজা ওই ইয়েতে কি বলে ওই কবরস্থানেই ওইখানে একটা জানাজা হয়েছে। ওখানে তো অল্প, ওইখানে কাউকে যেতে দেয়নি তো, একদম পুরা ডিক্লেয়ার করে দিয়েছে, ইয়ে বলে দিয়েছে যারা যে যাবে সেই ইয়ে হবে, তাকে মানে কি বলে এটাকে আক্রান্ত হবে, মানে আক্রান্ত হবে, তাকে সার্ভেলেন্স করা হবে। ভয় যায়নি, হ্যাঁ, ব্যবস্থা নেওয়া হবে। এক্স্যাক্টলি। তারপরে যে কেউ যায়নি তা বলবো না, যারা ওয়েল উইশার, যারা সত্যি ওনাকে ভালোবাসে, কিছু জন, ওই আরো কয়েকজন ছিল, আমাদের 2-1 কোর্সমেট ছিল, আরেকজন অফিসার ছিল, ও জুনিয়র অফিসার আন্ডার কমান্ডে, তারাই আছে। আপনি এখন কি চান? আমি এখন ওনার সুবিচার চাই। আমার এত বছরের আমার সংসারের সাফারিং, যেটা আমার ছেলে মেয়ে আমি সব হারাই, এখন নিঃস্ব, আমি মাটিতে পাড়া দেওয়ার মতো আমার জায়গা নাই। আমি সেই ক্ষতিপূরণ চাই, আমি সুবিচার চাই, সত্য বিচার চাই। এবং উনি একজন মুক্তিযোদ্ধা। উনি ক্লাস 12-এ ফৌজদারের ক্যাডেট কলেজ থেকে যে উনি যুদ্ধ করেছে বিলোনিয়াতে, উনি যুদ্ধ করে এসে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। ওনার একটা স্মৃতি নাই ক্যাডেট কলেজের, উনি স্ট্যান্ড করা, ওনার সব চুরি হয়ে গেছে, লুট হয়ে গেছে, উনি যুদ্ধ করে। সেই মুক্তিযোদ্ধার সম্মানটুকু ওনাকে দেয়নি, আর্মি তো দূরে থাক, মুক্তিযোদ্ধার সম্মান রাষ্ট্রীয় তো না, মাটি দাফনই করতে দেয়নি, আর আপনি বলেন রাষ্ট্রীয় মর্যাদা মানে। আমার ছেলে জানাজা পড়িয়েছে, আর ওইখানে হুজুর ছিল, ওরা ছিল কয়েকজন সীমিত, কেউ ভয় আসেনি। আমার সংসারটা একদম মানে সিডর, আপনি বলতে পারেন আমার সংসারটা সিডর, আর কিছু আমি বলবো না। কোথা থেকে আমি কোথায় এসে, সব এভরিথিং, ইচ এন্ড এভরিথিং, আমি কোথায় এসে, কোথা থেকে কোন স্ট্যান্ডার্ডে এসে পড়েছি আপনি ভাবতে পারবেন না, আপনি ভাবতে পারবেন না। ভাইয়ের সাথে আমার প্রায় কথা হয়, বাইরে থাকতেও আমার সাথে ভাইয়ের সাথে চ্যাট হয়। শুধু ভাইকে বলতাম, ভাই আমি কি করবো, শুধু বলতো ভাই ধৈর্য ধরেন, আমি আসতেছি। একমাত্র ভাই মনে হয় বেশি ওনার কথা উল্লেখ করেছে প্রত্যেকটা ইয়েতে। সেনাবাহিনীর ব্যাপারে খুব কিছু চান, তাদেরকে কিছু বলতে চান? কারণ ওই সময় সেনাবাহিনী চাইলে ওনাকে সুরক্ষা দিতে পারতো, কারণ ওনারা তো একটা পর্যায়ে পর্যন্ত ওনারা খুব ভালো করেই জানেন কোন ঘটনার সঙ্গে ওনার ইনভলভমেন্ট কতটুকু। আপনি তো জানেন 2008-এর পরে সেনাবাহিনীর রোলটা কি একদমই ভিন্ন কিছু ছিল। সবই ঠিক আছে, কিন্তু আপনার স্বামীর পুরো সার্ভিস লাইফ, ইভেন দেন জানেন আমার হাজবেন্ডের আন্ডার অফিসার যারা ছিল একদম জুনিয়র লেভেল থেকে, তারা পর্যন্ত এফেক্টেড, কোনো পোস্টিং পায় নাই, কোনো প্রমোশন পায় নাই, অনলি ফর কি আমার হাজবেন্ডের অফিসার আন্ডার অফিসার ছিলেন। একটা অংশ আমি মিস করে গেছি। 21শে আগস্টে যে মামলাটা ওনার বিরুদ্ধে হয়েছিল, ওইটার সময়কার ঘটনাটা একটু বলেন, যে উনি কোনোভাবেই ওখানে ছিলেন এবং উনি তখন সিক ছিলেন। আমি আপনাকে বলি, আমি আর আমরা ব্যাংককে গেছি, ওনার ফিস্টুলা খুব সিভিয়ার হয়ে গেছে, ওনার ব্লিডিং হচ্ছে প্রচুর পরিমাণে। তখন আমাদেরকে ম্যাডামই হয়তো বলেছে যে বাইরে যে ট্রিটমেন্টটা করায় আসতে, তো আমরা ব্যাংকক গেছি। ব্যাংককে আমরা ওরকম সুবিধা পাইনি, আমরা সিঙ্গাপুরে গেছি। সিঙ্গাপুরে যে ওনার ফিস্টুলা অপারেশনটা হয়ে না, আমরা ম্যাডাম একটু মেসেজ দিয়েছিল একটু তাড়াতাড়ি করে আসার জন্য, ইমিডিয়েট।
তো উনি রেস্ট করতে পারেনি, 2 দিন পরে আমরা ফ্লাই করেছি। তো নিচে যে একটা টিউব দিতে হয়, টিউবটা উনি আমরা ইউজ করতে পারিনি, বুঝতে পারিনি, ওনার ইনফেকশন হয়ে গেছে, সিভিয়ার ইনফেকশন, সিভিয়ার ব্লিডিং। আমরা 18 তারিখে আসলাম, 19 তারিখ আবার সিএমএইচে ভর্তি হলাম, 19 তারিখ ওনার আবার অপারেশন হলো, সেকেন্ড টাইম ফিস্টুলা। এটা হচ্ছে 2004 সালে 2000 আগস্টের কথা বলছেন। জি জি জি। তারপরে 21 আগস্ট উনি বেডে, ওনাকে জাস্ট আইসিইউ থেকে বের করে ওনাকে বেডে দিয়েছে ক্যাবিনে, উনি নাকি এটার সাথে ইনভলভ। উনি অসুস্থ ছিলেন এবং উনি ছুটিতে ছিলেন এবং তার আগেও বেশ কিছুদিন থেকে ওনার এভিডেন্স, ওনার পেপার, ওনার সবকিছু আছে। ওনার যে ডক্টররা ওনার অপারেশন করেছে ওনাকে পর্যন্ত হাজির করিয়েছে। এবং এটার জন্য উনি 1 মাস সাফার করেছে, 1 মাস উনি অফিসে যায়নি, সাফার করেছে উনি এটার জন্য, উনি সুস্থ হওয়ার জন্য। তারপরে ওনাকে এটা ঢুকিয়েছে, ওনার এইটার পিছনে বিস্ফোরক মিলাই 4টা মামলা দিয়েছে। এবং আপনি জানেন যখন রায়টা দিচ্ছে ওনার কিন্তু পুরো হোয়াইট সবকিছু, ওনার কোনো নাই, 5 মিনিট আগে পুরো রায় চেঞ্জ হয়ে ওনার নামে 4টা ক্যাপিটাল পানিশমেন্ট, 4টা বিস্ফোরকের মামলা, 4টাতেই ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড। ওইটা তো 10 ট্রাকেও মৃত্যুদণ্ড, 10 ট্রাকে তো আপনি যে সিনে ছিল না 19 জনকে মৃত্যুদণ্ড, যে কোনো সিনে ছিল না, ড্রাইভারের হেল্পার ও পর্যন্ত। রায় দেওয়ার পর ওনার কোনো কাপড় যে ছিলেন উনি তো কিছুর ভিতরেই নেই, বেচারা ইঞ্জিনিয়ার, একটা ইনোসেন্ট মানুষ, এমডি প্লাস জিএম মনে হয়, মহসিন সাহেব আর ইমদাদ সাহেব, এখন ওনারা জেলে। আমি সুবিচার চাই, আমি কাউকে কোনো আসামি করব না, কিন্তু সত্য যেটা তাদেরকে দিয়ে আপনাদের প্রমাণ করাতে হবে তারা কি বলতে চায়, কি করেছে, যথাযথ তদন্ত। এবং আমি এটার বিচার চাই এবং আমার স্ট্যাবিলিটি, আমি চলার মতো আমার জীবন আমি কিছুটা অবশ্যই চাই। আমার তো দাঁড়াতে হবে, আমার ছেলে মেয়ের দাঁড়াতে হবে। উনি সেনাবাহিনীতে ছিলেন, সামরিক অফিসার ছিলেন, ওনার তো পেনশন থাকার কথা, মুক্তিযোদ্ধা ভাতা থাকার কথা, কিছুই পাইনি আমি। এখন ওই সবকিছু আমার করছে, কিছুই পাইনি আমি, কিচ্ছু না। চরম দুরবস্থায় গত কয়েকটা বছর আপনি আমি 100 থেকে 10-এ নেমে গেছি, তারপর আমি অ্যাফোর্ড করতে পারছি না। কোথা থেকে পারবো? আমার কোটি টাকা মামলার পিছনে চলে গেছে, আমি কি মামলা সামলাবো না আমি এগুলি করব বলেন? আমি তো কোনো হেল্প পাইনি। হ্যাঁ, মাহমুদ ভাই আমাকে হেল্প করেছে মাঝে মধ্যে, সত্যি কথা, মাহমুদ ভাই আমাকে হেল্প করেছে। এগুলোতে দিন কোনো ওইটা তো কোনো না, এটা জাস্ট একটা না, জীবনযাত্রার জন্য কিছুই না, জীবনযাত্রা বলতে কিছুই না। এখন আমি লোনের উপরে ডুবে আছি, প্লাস আমার কোনো ইনকাম নাই, কোনো সোর্স অফ ইনকাম নাই। আমার একটা গাড়িও নাই, একটা ড্রাইভারও নাই, একটা বাসা নাই, একটা ঘর নাই, একটা জমি নাই, একটা ব্যাংক অ্যাকাউন্টে আমার 10,000 টাকাও নেই। করে দেখতে পারেন, কম করেছে যে উনি দুবাইতে গেছে, ওইখানে মিটিং করেছে, উনি এত টাকা নিয়েছে, কই সব তো ঝাঁঝরা করে ফেলেছে, একটা কিছু তো অ্যাড্রেস বের করতে পারেনি, কিচ্ছু তো বের করতে পারেনি, হোয়াইট পেপার, কোনো উইকনেস, কোনো এভিডেন্স কিছুই ছিল না আমার। কম তো করেনি। আমার বাসায় এসে জানেন আমার ল্যাপটপ, আমার মেয়ের ল্যাপটপ পর্যন্ত ডিবির লোক এসে সব চেক করতে দিনের পর দিন ওনাকে নেওয়ার পরে। তল্লাশি করেছে বেশ অনেক দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এটুকু বলেন, আমার ছেলে মেয়েদের একটা বন্দোবস্ত করে দিতে হবে। আমার ছেলে মেয়ে দুজনেই এফেক্টেড এবং ওরা খুবই খারাপ অবস্থানে আছে, তাদেরকে এস্টাবলিশমেন্ট করতেই হবে, এটা আমি চাই। এবং আমাকে মান্থলি আমি চলার মতো আমার একটা ব্যবস্থা, এবং আমাকে একটা ধরেন কোথাও একটা প্লট অর একটা ফ্ল্যাট থাকার মতো ব্যবস্থা করতে হবে, কারণ আমি ভাড়া দিতে পারছি না। আজকে 6 মাস আমি বাড়িওয়ালাকে ভাড়া দিচ্ছি না, পারছি না আমি দিতে। ছোট্ট একটা বাসা, তাও পারছি না। সরকার বা সেনাবাহিনী যেই হোক না, জি আপনি বলেন সরকারের প্রতি, সেনাবাহিনীর প্রতি যেই করুক, কারণ আপনি পাচ্ছেন, আমার দরকার হেল্প। জি, আমার দরকার হেল্প, হ্যাঁ সেটা আমার প্রাপ্য, সেটা আমি পাবো, কিন্তু আমার যে চলার মতো ওইগুলি তো কিছুই না, তেমন কিছুই না। ওইগুলি একত্র করলেও তেমন কিছুই না, কিন্তু আমার তো চলতে হবে, আমার লাইফ, আমার ছেলে মেয়ের লাইফ,
ওরা কি করবে? ওরা তো এফেক্টেড, ওরা কোথাও যে চাকরি পেত না, ওরা কোথাও যে দাঁড়াতে পারতো না। বাবার পরিচয়, এখন এই পরিচয়টা তো আমাকে বহন করে ওদেরকে দাঁড়া করাতে হবে, সেটা সরকারি হোক আর আর্মি হোক, আমাকে দাঁড়া করাতে হবে, আমার ছেলে মেয়েকে দাঁড়া করাতে হবে। বাবার নির্দোষ পরিচয়টা এক্স্যাক্টলি, নির্দোষ পরিচয়, বিচার এবং আমাদেরকে স্ট্যাবলিশমেন্ট করা 100%। এটা আমার প্রাপ্য। আমি দেশবাসীকেও বলবো, আমি সরকারকেও বলবো, আমি সেনাবাহিনীকেও বলবো, আমার ছেলে মেয়ে, আমার তো যা হারানোর আমি হারিয়ে ফেলেছি, নিরপরাধ ওয়েতে আমি হারিয়ে ফেলেছি, আমি তো সেটা পাবো না। আমি তো কোনো মানে ক্ষতিপূরণ নাই, কিন্তু এই ক্ষতিপূরণটা তো আমার চাওয়া, আমার নিশ্চয়ই উচিত, নিশ্চয়ই আমার প্রাপ্য অধিকার, সেটা আমি পেতে চাই। যে কোনো দোষী করে নাই তাকে একদম শেষ করে দিয়ে তার ঘর সংসার জীবন সব, আমার মেয়েটা সিক হয়ে গেছে, আমার এত ব্রিলিয়েন্ট মেয়ে। IELTS এর 3rd টাইম সে হাইয়েস্ট স্কোর করেছে, IELTS এ সে চিফ ইন্সট্রাক্টর ছিল। এত ব্রিলিয়েন্ট আমার একটা মেয়ে, এত ব্রিলিয়েন্ট আমার একটা ছেলে। ও এর ভিতরে একটু বলি, আমার ছেলেকে ক্যাডেট কলেজে স্ট্যান্ড করলো, কলেজ ক্যাপ্টেন হলো ক্লাস 12-এ, ওদের ক্লাস 11-এ ফৌজদার ক্যাডেট কলেজ, ফজলি হক হল। ওর বাবা যেটাতে ছিল, যে রুমে ছিল, ওকে সেটাতেই দিয়েছে। ওকে কলেজ থেকে, ফৌজদারের থেকে আমি ক্ষতিপূরণ দিয়ে ওকে উইথড্র করে আনতে হয়েছে বাই ফোর্স। আমার ছেলে যেখানে স্ট্যান্ড করা, আমার ছেলের কোনো রেপুটেশনের ভিতরে কোনো এতটুকু কিছু নাই, অলরাউন্ডার ছিল আমার ছেলে ক্যাডেট কলেজে। আমার ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারেনি ক্যাডেট কলেজ থেকে, বাইরে ঢাকায় নিয়ে এসে কোথাও ভর্তি করিয়েছে, কোথাও অ্যাডজাস্ট করতে পারেনি। নটরডেমেও চান্স পেয়েছে, ঢাকা কলেজে চান্স পেয়েছে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড চান্স পেয়েছে। ওই ক্যাডেট কলেজের লাইফ থেকে এখানে এসে ওই ইয়ে করতে 1-1.5 বছর এরকম সাফার করলাম। দেন ওকে আমরা তখন আমাদের আত্মীয় স্বজন ছিল, বন্ধু বান্ধব ছিল, তখন ওকে আমি ইংল্যান্ডে নিয়ে ওকে ফাউন্ডেশন করাই, তারপর সে LSE-তে অ্যাডমিশন নিল। ওর পড়ার পিছনে আমার অনেক খরচ হয়েছে, সেটাও আমার অনেক কষ্ট হয়েছে, ওইটাতেও আমার অনেক কিছু গেছে, বাট আমার সব কিছু হারাই এখন আমি নিঃস্ব। ছেলে কি পড়াশোনা শেষ করতে পেরেছিল? ওই যে গ্রাজুয়েশন করে। আর কিভাবে সে কি বাবার এই আমাদেরকে দেখাশোনা করবে, না বাবার কেস ডিল করবে, না লয়ারের কাছে যাবে, নাকি সে, আর তার তো কোনো গাইডেন্স ছিল না, কোনো কেউ গাইড করার মতো কেউ ছিল না, ওর সেই বয়স হয়নি, সে বুদ্ধি হয়নি, কেউ দেয়নি। কিভাবে করে, আমাদের কোনো পুঁজিপাটা ছিল না, যে ইনভেস্টমেন্ট ছিল না, কি দিয়ে করবো বলেন? আমরা তো মামলার পিছনে টাকা দিতে 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 নিঃস্ব হয়ে গেছি, নিঃস্ব। কোটি কোটি টাকা কোথায় পাবো? কে দিবে? কেউ তো দেয়নি, যা ছিল সব শেষ। মানে আমি তো বললাম আপনাকে, আপনি চেক করে দেখতে পারেন, আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার 10,000 টাকা নাই, আমার একটা জমি নাই, আমার একটা ঘর নাই, আমার একটা বাড়ি নাই, আমার একটা গাড়ি নাই, আমার একটা ড্রাইভার নাই। আমি জাস্ট লাইক মানে একটা খোলা মাঠের ভিতরে আমি বাস করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মাহমুদ ভাইকে, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ।